আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। শুভ সন্ধ্যা এবং নমস্কার। আজকের বিষয় আপনারা নিচে পড়তেই পারছেন, কালকে ট্রেলার দেখেছেন। একটি অমানবিক অপরাধ, স্থায়ী সমাধানের দিশা কি ও কোথায়। এই বিষয়টা একরকমভাবে অক্সিমোরন আমার মনে হয়, কারণ যেই অমানবিক অপরাধের কথা আমরা বলেছি এখানে লেখা আছে, দুর্ভাগ্যবশত তথাকথিত মানুষের মাধ্যমেই সেই অপরাধটা ঘটে গেছে। আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন কি প্রেক্ষাপটে আমরা এই কথাটা আজকে বলছি। রিসেন্টলি ঘটে যাওয়া এক ডাক্তারের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই ঘটনাটি নতুন কিছু ঘটনা নয়। আমাদের জানার বাইরে এই ঘটনা অনেক ঘটে চলেছে। এই ঘটে চলা ঘটনার পাপের ভার জমতে জমতে এক জায়গায় গিয়ে একটা ভলক্যানিক ইরাপশন হয়ে তার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট সুপ্রিম কোর্টের রায় চলাকালীন যে চিফ জাস্টিস বলছিলেন যে এইবার এর কোনো সলিউশন বার করতে হবে, আমরা আরেকটা এরকম ঘটনার জন্য ওয়েট করব না, জন্য অপেক্ষা করব না, এখনই আমাদের সলিউশন বার করতে হবে। কিন্তু সলিউশন একটা জায়গায় ক্ষত হওয়া, দুই রকম সলিউশন আছে। একটা হচ্ছে উপর ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া, আরেকটা হচ্ছে সেটার মূলে গিয়ে হাত দেওয়া। এই মূলে গিয়ে হাত দেওয়ার জন্যই আমরা স্থায়ী সমাধান কি সেটার জন্য আমরা আজকের এই শোটি আয়োজন করেছি। আমাদের আদর্শের আলোকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আজকের অনুধ্যানের স্পেশাল এপিসোড, আপনারা জানেন প্রতি শনিবার সন্ধে 7:30টার সময় এই শোটি আয়োজিত হয় এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল স্ট্রিমসে এটা ছাড়া হয়। আজকে স্পেশাল এপিসোড, কারণ এই স্পেশাল বিষয়টার জন্য এবং এটার বিষয়ে আমাদের স্পেশাল মনোযোগ দরকার, এটাও যেমন একটা কারণ, কিন্তু এর সঙ্গে আরেকটা কারণ, আমাদের সাথে সেই আগের দিনের দুইজন স্পেশাল গেস্টও আছেন। আমাদের খুব কাছের শ্রদ্ধেয় শ্রীকুমার দা এবং শ্রদ্ধেয় নীলাদ্রি দা। তাই একটা ট্রেলারের পর, ট্রেলার ভিডিওটা অনেকে আপনারা অলরেডি দেখে নিয়েছেন, সেটার পর আমরা তাদের ডেকে নেব আজকের বিষয়টি নিয়ে কিছু আলোচনা করার জন্য। আপনারা দেখতে থাকুন, আরও মানুষের কাছে এটি শেয়ার করে দিন, কারণ এই জীবনীয় বার্তা, এই সমাধানী বার্তা প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার। কারণ এইটা শুধু ফার্স্ট এড সলিউশন নয়, এটা রুটে গিয়ে সেই
প্রবলেমটির সমাধানে হাত দেওয়া। সঙ্গে থাকুন। নমস্কার, আমরা ফিরে এসেছি। আমি সৌভিক ঘোষ। আমার সঙ্গে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় শ্রীকুমার দা এবং শ্রদ্ধেয় নীলাদ্রি দা প্রস্তুত। নমস্কার দাদারা। নমস্কার ভাই। শুনেছি হোস্টিং করতে হলে হাসি মুখের সাথে হোস্টিং করা বিধি, কিন্তু আজকে কোনোভাবে জোর করে হলেও হাসি মুখ আনতে পারছি না। এই ঘটনাটির এই নির্মমতা নিয়ে অত্যন্ত ব্যথিত। তাই এই বিষয়ে আপনারা যদি কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দেন এবং আপনাদের প্রথম আলোচনা যদি স্টার্ট করে দেন। আমি আজকে নীলাদ্রি দাকে দিয়ে শুরু করতে চাই, যদি আপনি কিছু বলেন এই বিষয়ে। আনমিউট আছেন, এই মিউট আছেন স্যার। শোনা যাচ্ছে আশা করি। আমার কোথাও মনে হয় যে অন্যান্য যে অপরাধ হয়ে থাকে এই ধরনের, তার সাথে যে অপরাধটি হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজে, সেটাকে গুলিয়ে ফেললে আমরা ভুল করব। এক্ষেত্রে একটি সরকারি হাসপাতালে একজন কর্তব্যরতা ডাক্তার আক্রান্ত হয়েছেন। প্রশ্ন এখানে উঠে যায়, যদি একজন মহিলা আমাদের সমাজে একটি সরকারি হসপিটালে সুরক্ষিত না থাকেন কর্তব্যরত অবস্থায়, তাহলে বাকি সমাজে তারা সুরক্ষিত থাকবেন কি করে? প্রশ্ন ওঠে, যে বা যারাই ঘটনাটি ঘটিয়েছেন তাদের কেউ যদি বহিরাগত হন, যেমন একজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু বহিরাগত বলা হচ্ছে। আরো স্পষ্ট করে বলতে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এই সময় এই হসপিটালে তারা প্রবেশ করলেন কি করে? তাহলে কি প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট সুরক্ষা নেই? শুধু তাই নয়, স্বাধীনতার মধ্যরাতে যখন আমরাও সেদিন একটা ফেসবুক লাইভে এক হয়েছিলাম, সমস্ত কলকাতা উত্তাল, সমস্ত বাংলা উত্তাল, ভারতের বিভিন্ন প্রান্ত উত্তাল এই ঘটনা নিয়ে, ঠিক সেই সময় এই হসপিটালের উপর দুষ্কৃতীদের আক্রমণ হয়। বহু মানুষ মনে করছেন এই আক্রমণের লক্ষ্য ছিল প্রমাণ নষ্ট করা, এবং কলকাতার যে প্রশাসন, যারা পুলিশ, নীরব দর্শক হয়ে দীর্ঘক্ষণ দেখেন যে দুষ্কৃতীরা কিভাবে প্রমাণ নষ্ট করছে। আরো ভয়ঙ্কর ঘটনা যেটা, কলকাতা পুলিশ একটা সংস্থা এই ধরনের ঘটনা ঘটেছে, সংস্থার প্রধানকে ডেকে জিজ্ঞাসাবাদ করার তো একটা প্রয়োজন আছে। তাদের জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন আছে বলেই মনে করে না। গতকাল সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে বলেছে যে ঘটনাটি ঘটেছিল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে, আর এফআইআর রুজু করা হয়েছে রাত 11:45। এই যে এত দেরি হলো এফআইআর রুজু করতে, এটা কি ইচ্ছাকৃত ছিল না গাফিলতি ছিল? যদি গাফিলতি হয়, সেক্ষেত্রে সমাজ কি ব্যবস্থা নিচ্ছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আর যদি ইচ্ছাকৃত হয়, তাহলে তো আরো ভয়ঙ্কর অপরাধ। অর্থাৎ সমাজে কোথাও আমাদের সর্ষের মধ্যেই ভূত আছে। এটা এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা দেখিয়ে দিচ্ছে যিনি এই ঘটনা ঘটিয়ে থাকুন না কেন, তিনি বহিরাগত হলেও যারা হসপিটালের ভেতরের মানুষ, আমাদের আশেপাশের মানুষ, তাদের সাহায্য ছাড়া এই ঘটনা সম্ভব ছিল না। আর যাকে বহিরাগত বলে বলা হচ্ছে, তিনিও কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ কলকাতা পুলিশের একজন অংশ। সুতরাং পুলিশ, যাদের দায়িত্ব আমাদের রক্ষা করা, তারাও এর মধ্যে যুক্ত আছে। এবং এই ঘটনা আমাদের দেখিয়ে দিচ্ছে, যেখানে আমরা অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে করি, সেখানেও আমরা নিরাপদ থাকতে পারছি না আজকের সমাজে।
কারণ সর্ষের মধ্যেই ভূত আছে। যাদের দায়িত্ব আমাদের রক্ষা করা, যাদের দায়িত্ব আমাদের অসুস্থ হলে সেবা করা, তারাও এই অপরাধের সাথে যুক্ত। অর্থাৎ কত গভীরে এই অপরাধের মূল, এটাকে আমাদের বুঝতে হবে। সুতরাং সেখানেই স্থায়ী সমাধানের প্রশ্ন আসছে, এবং সেই সমাধান কি আমার মনে হয় আলোচনার মাধ্যমে, সমাজের বৃহত্তর ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সেটা বেরিয়ে আসতে হবে। আমার কোথাও মনে হয় প্রথম পদক্ষেপ হিসেবে যারা এই ধরনের অপরাধ করবেন তাদের সরাসরি অন্য কোনো বিচারের না হয়ে প্রহসন না করে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হয়তো কথাটা যারা মানবতাবাদী তারা খুব একটা ভালো চোখে নেবেন না, কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতেও কথাটা দেখেছি, শুধু ক্যান্ডেল লাইট মার্চ করে এই সমস্যার সমাধান হবে না। এর জন্য কঠোর পদক্ষেপের দরকার আছে, অপারেশনের দরকার আছে। শরীরে যখন ক্যান্সার হয় তখন সবসময় ওষুধ খেয়ে ছাড়ে না, অপারেশন করে সেই অংশটা অনেক সময় অপারেট করতে হয়। তো সেই অপারেশনের বোধহয় সমাজে দরকার আছে। আমি শুধু এইটুকুই বলবো। আমরা এই বিষয়ে মানবতাবাদী এবং বিশেষ করে তথাকথিত ধর্মাবলম্বী যারা মানুষ, তাদের বিষয়ে কথা বলতে অনেক সময় এই ব্যাপারটা চলে আসে। এই ক্যাপিটাল পানিশমেন্ট অবশ্যই আমাদের আর্য নীতিতে, আমাদের দেশের শাস্ত্রীয় নীতিতে ক্যাপিটাল পানিশমেন্টকে কিন্তু প্রায় নেই বললেই চলে। কিন্তু বিশেষ করে যে কোডে আমাদের সোসাইটি এক সময় রচনা করা হয়েছিল, সেই কোড অর্থাৎ মনুসংহিতা যাকে বলে, সেই মনুসংহিতা, অবিকৃত মনুসংহিতা, অবশ্যই ম্যাক্স মুলারেরটা না, অবিকৃত মনুসংহিতায় দেখা যায় যারা যারা সমাজের কলঙ্ক এমন পর্যায়ে যে কলঙ্কর আর কোনো সলিউশন হতে পারে না, এরকম প্রতিলোমজাত এরকম ইত্যাদি আরো এরকম বড় বড় ক্রাইম আছে যেগুলোর মানে একটা ভাস্ট মেজরিটিকে ডিস্টার্ব করে দিতে পারে, সেই সব জিনিসের জন্য কিন্তু আমাদের শাস্ত্রেও ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা আছে। সেটা আমি রেফারেন্স সহ দেখাতে পারি। তাই এই বিষয়ে আমরা আরো এগিয়ে যাব। আমরা তার আগে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনার জন্য শ্রীকুমার দাকে ডেকে নেব। শ্রদ্ধেয় শ্রীকুমার দা, আনমিউট করে নিবে একটু। নমস্কার। আজকে যে একটা জ্বলন্ত বিষয়, যে ঘটনাটা বিষয়ে আমাদের সঞ্চালক ভাই প্রথমেই আলোচনা করেছেন, এবং পরবর্তীকালে এই বিষয়ে প্রাথমিক দৃষ্টিভঙ্গি দিতে গিয়ে শ্রদ্ধেয় নীলাদ্রিদা এই বিষয়ে আলোচনা করলেন। এই ঘটনাটা সম্বন্ধে আমরা সবাই অবহিত, শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, এই ঘটনাটি এখন সারা বিশ্বে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে, এবং যে যার মতন করে এই ঘটনাটিকে নিন্দা করছেন। একটা জিনিস আমি লক্ষ্য করছি, যে মানুষ প্রতিবাদী হয়েছেন, এই বিষয়টাকে তাদের সাড়া দিয়েছে। কোথাও তাদের মনে হচ্ছে আজকে যে ছোট মেয়েটির সাথে ঘটনা ঘটলো, এই ঘটনাটি তো আমাদের বাড়িতেও ঘটতে পারে। আজকে কাজের সূত্রে মেয়েরা বাইরে যাচ্ছে, সে একটি নোবেল কাজের সাথে যুক্ত ছিল, সেটা তো পরবর্তীকালে আমরা আসব, কিন্তু কাজের সূত্রে শুধু রোজগারের ক্ষেত্রেই নয়, বিভিন্ন প্রয়োজনে মানুষকে বাইরে যেতেই হয়। সেক্ষেত্রে তাদের বাড়ির লোকজনদের উপরেও, তাদের ছোট মেয়ে, বোন, স্ত্রী, মা, তাদের সুরক্ষা আজকে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এবং এই জাতীয় অপরাধ, যেটাকে মানবতার ভাষায় এভাবে এটাকে সংজ্ঞায়িত করাই যায় না, এই জাতীয় অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য গ্লোব। তো এর কারণটা কি? মানে আমরা ঠিক আছে, আমরা প্রতিবাদ করছি, আক্রোশ আছে মানুষের মধ্যে, দুঃখ আছে, ব্যথা বেদনা আছে, চিন্তা আছে, ভবিষ্যতের কথা আমরা ভাবছি, কিন্তু এই ঘটনাগুলি ঘটছে কোন কোন কারণে, সেই বিষয়ে সঠিকভাবে দৃষ্টিপাত করা। আমরা এটাও বুঝলাম যে এই ঘটনাকে প্রতিহত করতে প্রাথমিকভাবে কঠোর
আইনের প্রয়োজন আছে, কঠোর আইন প্রয়োগের প্রয়োজন আছে, সঠিকভাবে প্রয়োজন আছে দোষীকে শাস্তি দেওয়া। বিশাল আকারে এই দাবি উঠছে, এই দাবি কোনো অসঙ্গত নয়, ন্যায়সঙ্গত দাবি। কিন্তু আমাদের যেতে হবে এইগুলোর উৎপত্তি কোথায়, কিভাবে, কেন, কোন 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 কারণে এই ঘটনাগুলি ঘটছে, মানুষের মধ্যে এই জাতীয় প্রবণতা দেখা দিচ্ছে। একদিকে আইনকে বলবৎ করতে হবে, কিন্তু পাশাপাশি তার রুট কজকে ফাইন্ড আউট করে সেখানে সলিউশনের দিকে আমাদের এগোতে হবে। অনেকে আর্থসামাজিক কারণ বলবেন, অনেকে বলবেন সাংস্কৃতিক কারণ বলবেন, অনেকে শিক্ষার কথা বলবেন, অনেকে পরিবেশের কথা বলবেন, নানা ব্যাখ্যা আছে, নানা তত্ত্ব আছে। এর ভেতর থেকে আজকে আমরা চেষ্টা করব এই আলোচনার মধ্যে দিয়ে একটা সঠিক সুদূর প্রসারী কারণটাকে অনুধাবন করে এই সুদূর প্রসারী সলিউশনটা কোথায় তার সেই দিকে আমরা এগোতে, আলোচনাটাকে সেই দিকে আমরা আমাদের নিয়ে যেতে আশা করা যায়। এই আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়গুলি আস্তে আস্তে উঠে আসবে এবং যারা দর্শক শ্রোতা বা আগামী দিনে এটা সোশ্যাল মিডিয়াতেও থাকবে তারা এর মধ্যে দিয়ে, এবং যারা সমাজবিদ, সমাজ নিয়ে চিন্তা ভাবনা করেন, নীতি প্রণয়ন করেন, রাজনীতিবিদ, তাদের কাছে এই বার্তা পৌঁছে যাবে এবং তারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে এই দিকে তারা চিন্তা ভাবনা করবেন বলে আশা করি আমরা। আর আজকের এই আলোচনাটা সেই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে আমার মনে হয়। আগামী দিনে যখন আলোচনা হবে তখন আমরা এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। এইটুকুই প্রথমে প্রাথমিকভাবে আমি বলছি। শ্রদ্ধেয় শ্রীকুমার দা আমাদের আজকের এই ঘটনার যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটার একটা এক্সটেন্সিভ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন। এখানে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, সব কিছু সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। আমাদের জীবন মরণের ব্যাপারটা যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আইদার লিভিং অর ডেড। হাফ লিভিং হতে পারে, অলমোস্ট ডেড হতে পারে, কিন্তু লাইফ অ্যান্ড ডেথ যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু যখন আমাদের সমাজে কিছু কম্পার্টমেন্টালাইজেশন হয়ে যায়, যেমন আমাদের সোসাইটি জুডিশিয়ারি, লেজিসলেটিভ আর এক্সিকিউটিভে ভাগ করা, তেমন কোর্ট থেকে যদি কোনো পানিশমেন্ট অর্ডার করা হয় সেটাও কিন্তু এক্সিকিউট করবে এক্সিকিউশনার, কোর্ট কিন্তু তা করবে না। উপযুক্ত জায়গায় উপযুক্ত বৈশিষ্ট্য মাফিক তাদের কাজ। তেমন যারা সলিউশন, যারা ফিউচার সলিউশন নিয়ে কথা বলছে, তার মানে এই দর্শকদের বলছি, এই ভেবে নেওয়া না যে তারা পানিশমেন্টটাকে এড়িয়ে যেতে চাইছে। পানিশমেন্টের জায়গায় পানিশমেন্ট ইজ নেসেসারি। আমার গায়ে যদি কোনো মশা কামড়াতে আসে, এটা নিয়ে একটা গান লেখা হয়েছিল সেদিন, একটা মশা যদি কামড়াতে আসে, ইমিডিয়েট মশাটাকে মেরে দেওয়া হচ্ছে এখনের সলিউশন। ইনডিড আরেকটু সুদূর প্রসারী সলিউশন হবে ঘরে মর্টিন বা এই ধরনের জিনিস চালিয়ে দেওয়া বা মশারি টানানো। এটা আরেকটু এক্সটেন্সিভ সলিউশন, আরেকটু ফুলফিলিং সলিউশন। কিন্তু এটা বেশি দিন চালানো যাবে না। বেশি দিন মর্টিন যদি চালানো হয় আমারও স্বাস্থ্যে ক্ষতি করতে পারে। আর হাতে মেরে মেরে কটা মশা মারবো? মারতে হবেই, গায়ে বসলে কামড়ালে মারবো বা সরাবো, কিছু করব। কিন্তু যদি পাশের আমার বাড়ির বাইরে এত ডোবা, এত নোংরা তৈরি হয়ে যায়, যে নোংরাগুলো জমতে জমতে কোটি কোটি মশার জন্ম হচ্ছে ডেলি, সেই মশাগুলোকে তো সব মেরে শেষ করতে পারবো না। একটা মরলে 10,000 তৈরি হবে। তখন কিন্তু আমাদের এই বাড়ির বাইরে স্টেপ রেখে আমাদের সেই মশাগুলোতে হাত দিতে হবে। মশার কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেখানে হাত দিতে হবে। তাই আজকে এখানে সলিউশন হচ্ছে মানে এই না যে আমরা পানিশমেন্টকে ডিনাই করছি বা বাইপাস করছি। আবার যারা পানিশমেন্ট দিচ্ছেন তাদেরও এই না যে তারা এই সলিউশনটাকে চাইছে না, তারা তাদের কাজটা করছেন। আন্দোলন, বিদ্রোহ, আমি নিজে গেছি এই মিছিলে, আমাদের নিজের টিম আছে এটা করার, আমার বন্ধুরা আছেন, অনেক কাজ বন্ধ রেখে আমরা গেছি এবং দরকার সেটার জায়গায় সেটার ইমিডিয়েট কজ, ইমিডিয়েট সলিউশন সেটা দেওয়া হয়ে গেছে। এইবার এটা যাতে না হয় সেটার কিন্তু একটা অন্যরকম প্রোপাগ্যান্ডা আছে। আমার একটা ঘটনা মনে পড়ে,
আমি এইটাই এখানে বলে আমরা এরপরে একটা গ্রুপ ডিসকাশনে চলে যাবো শ্রীকুমার দা এবং নীলাদ্রিদার একটা ছোট্ট ঘটনা বলে, এবং সেখানে আমাদের এই আদর্শের প্রয়োজনীয়তাটা এনে আমি আমার বক্তব্য রাখতে চাইছি। শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত ছিলেন, তার নাম ডক্টর রেবতী মোহন বিশ্বাস। তিনি প্রথম ঠাকুরকে নিয়ে পিএইচডি করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। তিনি যখন ধর্মা অ্যান্ড আইডিয়াল এবং এই তজ্জাত একটা কম্প্যারেটিভ রিলিজিয়নে স্টাডি করে সারা ওয়ার্ল্ডে অনেক অনেক জায়গায় এবং ইন্ডিয়ার নানা জায়গায় যখন লেকচার দিয়ে বেড়াচ্ছেন, ওই সময় এরকম একটা জায়গায় লেকচার দিচ্ছেন। উনি ইনিশিয়েশন ইম্পর্টেন্স, আইডিয়ালের ইম্পর্টেন্স খুব ভালো করে তিনি বোঝাচ্ছিলেন। অনেক টিচাররা ছিলেন, অনেক প্রফেসররা ছিলেন, আইএএস অফিসার, তখনকার আইসিএস আইএএস অফিসাররা ছিলেন। সেই সময় তিনি এরকম একজন আইএএস অফিসার উঠে ওনার কাছে আসলেন। তখন রেবতী মোহন দা উনি লেকচার দিচ্ছিলেন যে দীক্ষায় দক্ষতার সঞ্চার, ইনিশিয়েশনে কি করে দক্ষতার সঞ্চার ইত্যাদি হয়। তো আইএএস অফিসার দাঁড়িয়ে ওনাকে বললেন যে স্যার, আমি আপনার এই জায়গাটায় একটু টোকা দিতে চাই। বলছে কেন, কি বলেন, অবশ্যই ডাকেন কথা আপনার। তো আইএএস অফিসারটি বললেন, এবং সে তখনকার এক খুব ফেমাস আইএএস অফিসার, আমি নাম নিচ্ছি না, তিনি বললেন যে আপনি বললেন ইনিশিয়েশনের মাধ্যমে দক্ষতার সঞ্চার হয় জীবনে, এটা আপনি বলছেন, আমি বললে আলাদা ব্যাপার হতো। আমি আপনার থেকে 1000 গুণে বেশি দক্ষ, কিন্তু আপনি আমার দক্ষতায় আমার আশেপাশে নেই। আমি রিসেন্টলি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পাবো। এইসব বলে তখন সারা অডিয়েন্স তার দিকে তাকালো এবং উনি মন দিয়ে শুনলেন শ্রী শ্রী ঠাকুরের ঋত্বিক। উনি বললেন, ঠিকই তো, আপনি আমার থেকে অনেক বেশি দক্ষ। আপনি কোর্টে গেলে আপনাকে দেখেই সবাই সালাম ঠোকে। আপনি এত বড় মানুষ, এত বড় চিন্তাবিদ, প্রত্যেক ইন্টারভিউতে যান, লেজিসলেশনের বড় বড় ডিসিশন আপনার পেপারে আপনার নাম ওঠে, কিন্তু এত ভালো, এত মহান সেবার কাজ করে যখন আপনি নিজের বাড়িতে যান, বাড়িতে গিয়ে নিজের ক্লান্ত শরীরটাকে সিটের মধ্যে রেখে যখন 1 কাপ চা চান নিজের বাড়িতে, তখন আপনার স্ত্রী আসেন, এসে আপনাকে বলেন যে আজকে আমি এখন বেরিয়ে যাচ্ছি ক্লাবে, তোমার রান্না করার লোককে বলে দেওয়া আছে, তার কাছ থেকে নিয়ে খেয়ে নিও, আমি গেলাম, টাটা, চলে গেল। আপনার যে মনের একটা ইচ্ছা ছিল যে এতদিন ধরে, বাই দ্য ওয়ে উনি চিনতেন ওনাকে পার্সোনালি, উনি ইচ্ছা করেই এই প্রশ্নটা করেছেন, তার কোনো বিশেষ মনের ইচ্ছায়, এবং উনি চিনতেন রেবতী মোহন ওনাকে পার্সোনালি। বলছেন, তো আপনার যে ইচ্ছা ছিল তার সঙ্গে সম্বন্ধ তৈরি করার, আপনার অনেক সমস্যা আছে বাড়িতে, আপনি তার জন্য গিফট নিয়ে এসছেন, সেই বিষয়ে তিনি একবার খুলেও দেখলেন না, উনি ওনার ক্লাবে ওনার কাজে চলে গেলেন। এর কারণ কি? কারণ অ্যাজ এ হাজব্যান্ড ওনার সাথে যেরকমভাবে ট্রিট করতে হয়, যে জিনিসটা উনি এক্সপেক্ট করে অ্যাজ এ হাজব্যান্ড আপনার থেকে, বা যে সামান্য যে পজিশনে যেমন, সেটা কিন্তু আপনি পাননি। তাই অ্যাজ এ হাজব্যান্ড আপনি ইনএফিশিয়েন্ট। আপনার একটা ছেলে আছে, আপনার ছেলের 8টা টিচার আছে, টিউটার। আপনি জানেন আজকাল খুব নকশালের মুভমেন্ট চলছে। আপনার ছেলের টিউটারদের 8-10 জন কিন্তু এই যে একটা গ্রুপ আছে ওদের এলাকার, ঝাড়খণ্ডের নকশালবাদীর, তো ওখানকার আপনার ছেলের টিউটাররা কিন্তু 2 জন টিউটার কিন্তু ওই নকশালবাদীর সাথে যুক্ত আছে। আপনি কি জানেন আপনার ছেলেকে ওনারা কি পড়ায়, কি পড়ান? এখন আপনি পুলিশ, এত বড় অফিসার, হয়তো আপনার ছেলে পরে যখন নকশাল হয়ে যদি জয়েন করে, তখন আপনার ছেলের সাথে চোর পুলিশ খেলতে হবে। আপনার ছেলের সাথে আপনার পিতা হিসাবে আপনার কর্তব্য কিন্তু আপনি পালন করেন না। অ্যাজ এ ফাদার আপনি কিন্তু ইনএফিশিয়েন্ট। আপনি যখন বাজারে যান, আপনাকে দেখে সঙ্গে সঙ্গে দামি মাছটা মানুষ লুকিয়ে রাখে, উপরে উপরে আপনার সাথে ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আপনার সাথে ডাইরেক্ট হৃদয়ের সম্বন্ধ কারোর হয়নি। তাই অ্যাজ এ সিটিজেন আপনি ইনএফিশিয়েন্ট। আর আপনার মা বাবা, যিনি বাড়িতে এত বছর সারা জীবন পাত করে আপনাকে মানুষ করলেন, এত অভাবের মধ্যে আপনাকে মানুষ করলেন,
তাদের প্রতি আপনার কর্তব্য দায়িত্ব, আপনি তাদের ভুলে তাদের একটা বাড়ি কিনে তাদের সঙ্গে দেখাও করতে যান না। কবে লাস্ট দেখা করেছেন? তা অ্যাজ এ সন আপনি ইনএফিশিয়েন্ট। এটা শুনতে শুনতে যেন ওই অফিসারকে উনি একেবারে স্ক্যান করে সামনে থেকে পুরো ব্যাপারটা এরকম ভাবে তুলে দেওয়াতে উনি একদম আস্তে আস্তে মাথা নিচু হয়ে যাচ্ছিল। আপনি একটা বিষয়ে এফিশিয়েন্ট, আপনার কাজে, আপনার কর্তব্যে, যেটা ইজ ভেরি মাচ প্রশংসনীয়, খুব প্রশংসনীয়, কিন্তু আপনি অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের এই এতগুলো দিক আছে যে দিকগুলো আমাদের দেখা হয় না, তাই আপনি কিন্তু সেই আনন্দের অধিকারী হন না। আপনি আমারই পরিচিত একজন ডাক্তারের কাছে যান এবং ঘুমের ওষুধ খেয়ে ঘুমান এবং অনেক মনের কথা আপনি বলেন, আমি শুনেছি। তাহলে আপনার কিন্তু ওই দিকে কষ্ট আছে। একটা হিউম্যান আজকাল একটা কথা খুব হচ্ছে, ফার্স্ট উই আর হিউম্যান বিইংস দেন উই আর ডক্টরস, আগে মানুষ হন তারপর ডাক্তার হবেন, এরকম ধরনের স্লোগান আসছে। তা মানুষ হওয়া কতটা নিয়ে? তখন রেবতী মোহন দা নিজের পাটা দেখিয়ে বললেন, তার পায়ে গোদ হয়েছিল, ছিল কি বলে, পায়ে ওটা হয়েছিল, দেখিয়েছিল যে দেখো আমার পায়ে এরকম একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে। আমাদের জীবনের, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের বাড়ির ফ্যামিলিয়াল সিস্টেম সব কিছু কিন্তু এরকম অ্যাবনর্মাল গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের একটা জায়গায় গ্রোথ বিশাল হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল অ্যাজ এ হিউম্যান বিইং যে গ্রোথটা, সেই গ্রোথটা কিন্তু আমরা দিতে পারছি না। তাই এইভাবে আমরা যে সলিউশনের দিকে যাই, যে ম্যান মেকিং মিশন কেন এত ইম্পর্টেন্ট আর সেটা কি ধরে হয়, তখন রেবতী মোহন বিশ্বাস বললেন যে আমাদের যদি এই সামগ্রিক যে গ্রোথ, সামগ্রিক সম্যক ডেভেলপমেন্ট, ঠাকুর বলেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, সম্বর্ধনা মানে সম্যক বর্ধনা। আগের দিন আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রিদা বলছিলেন সত্যম শিবম সুন্দরম। সত্য কথাটা আসে অস ধাতু থেকে, তার মানে অস্তিত্ব। শিব কথাটার মানে মঙ্গল, যা সব থেকে শিব হয়েছে, যা শুয়েছিল, যার মধ্যে থেকে ইনভোক করে গডনেস জাগানো হয়েছে, গুডনেস জাগানো হয়েছে, তিনি গুড ইনকার্নেট। আর সেটাই সুন্দর, সেটাই সমতা। তাই অস্থিবৃদ্ধির এই পথে আমরা কিভাবে চলবো, সেটা সেই অস্থিবৃদ্ধি মাফিক একটা আইডিয়াল প্রত্যেকের জীবনে দরকার। আর সেই আইডিয়ালেরও আবার আইডিয়াল দরকার। আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রিদা আগের দিন বলছিলেন নেতাজি কিভাবে তাকে অনুপ্রাণিত করেছেন জীবনে। এই নেতাজি যার জীবনের আদর্শ, তেমন এই নেতাজি আদর্শ হলেন কি করে? নেতাজিরও জীবনের বড় বড় আদর্শ ছিলেন, তাই জন্য তিনি বড়। তেমন আমাদের প্রত্যেকের একটা পয়েন্ট দরকার, একটা পাইভট দরকার, যেটা আমাদের সাইকোফিজিক্যালি একটা দিকে ম্যানিপুলেট করে দেবে, একটা দিকে ঠেলে দেবে। তাই শ্রী ঠাকুর বলেন, the psychophysical molding of objects and affairs for the purpose of fulfillment of the principle by a shortening of the reaction time is the fundament of concentration and meditation. তাই আমরা যতই যোগা, ব্যায়াম, লেখাপড়া যা খুশি করি, আমাদের মধ্যে যে ইনস্টিংক্টিভ সংস্কারগুলো আছে, লাস্ট, কাম, যেটার জন্য, যার জন্য এইসব হয়, খুন যা হচ্ছে, লোভের জন্য, অর্থ লোভের জন্য, আমাকে মানুষ কিছু বলবে, সেই মান, সেই যে আমার লাস্ট পূর্ণ হওয়া চাই, এই যে জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো সবকটা কি খারাপ? লোভ না থাকলে একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতো না, কম্পিটিশন হতো না। লাস্ট না থাকলে মহাপুরুষের জন্ম হতো না। কিন্তু ওগুলো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ হারা ছেড়ে দেওয়ার মতো অবস্থা। কারোর বাবা বিশাল একটা ভালো বিশাল মানুষ হয়ে যাচ্ছে, কিন্তু সে ভালো বাবা হতে পারছে না, মানে ছেলেকে সেই অপরচুনিটি দিতে পারছে না যাতে তার ছেলে একটা ভালো মানুষ হতে পারে। লিটারেটেড মানুষ বানিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, লিটারেশন মেক্স কমপ্লেক্সেস ফ্যাসিলিটেটেড, whereas education enlightens the being. সেই এডুকেশনটা কি? সেই এডুকেশনটাই আসল চ্যারিটি। এই চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই শ্রী ঠাকুরের একটা কথা বলে, এই যেখানে ইংলিশে বলছে তিনি ইংলিশেই বলেছেন, তিনি এডুকেশনের একটা ফ্যান্টাস্টিক ডেফিনেশন দিয়েছিলেন, সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস for the purpose of fulfillment of the principle by a graduated active manipulation of behavior may be called education. তিনি বিহেভিয়ারকে ভেঙে কি বলেছেন? বি অ্যান্ড হ্যাভ, হও, পাও। আর এই হওয়া আর পাওয়ার জন্য যা যা করণীয়, সেটাই হচ্ছে সেই শিক্ষা, যা আমাদের সিস্টেমেটিক, আমাদের ম্যাগনেটের লোহার কিরম হয়, লোহার
কিন্তু ভিতরের ডোমেনগুলো উল্টোপাল্টা ওরিয়েন্টেশনে থাকে। ম্যাগনেট দিলে ওরিয়েন্ট হয়ে যায়। সেই সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংস, সেই আমাদের ভিতরে যে হ্যাবিটস আর ইনস্টিংসগুলো অলরেডি আছে ইমপ্রেগনেটেড, সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে একজন আদর্শকে, একটা আদর্শ ম্যাগনেটকে সামনে রেখে, সেটাই কিন্তু আমাদের একটা এডুকেশনের কেন্দ্র। ওর জন্য আমাদের গুরু পরম্পরা, গুরুকুল সিস্টেম ছিল ইন্ডিয়ায়। এই বিষয়ে এই এডুকেশন সিস্টেমটা প্র্যাকটিক্যালি কি করে অ্যাপ্লাই করা যেতে পারে, কি এর ইম্পর্টেন্স, ব্যাপারটা কি, এর একটা হচ্ছে মোমেন্টারি সলিউশন, একটা হচ্ছে টেম্পোরারি সলিউশন, একটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। ওই পার্মানেন্ট সলিউশন অ্যান্ড টেম্পোরারি সলিউশন দুটো নিয়েই আমাদের দাদারা আজকে এটা নিয়ে ডেপথে আলোচনা করবে। এবং আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অলরেডি অনেকগুলো প্রশ্ন এসে গেছে আমি দেখতে পাচ্ছি। আমি সেখান থেকে কোয়েশ্চেনগুলো বের করে দাদাদের বলবো। আপনারা এনজয় করুন, সঙ্গে থাকুন, আরো মানুষের কাছে শেয়ার করে দিন। শ্রদ্ধেয় নীলা দিদা, আপনি খুব সুন্দরভাবে বলেছেন ব্যাপারটা, একটা টেম্পোরারি সলিউশন, একটা পার্মানেন্ট সলিউশন। তো এই প্রসঙ্গে আমার জন মেয়ার্ড কেইনস, প্রখ্যাত ইকোনমিক্স ছিলেন, যিনি সমস্ত বিশ্বকে গ্রেট ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। সেটা 100 বছর আগের কথা। তিনি বলেছিলেন, ইন দ্য লং টার্ম উই আর অল ডেড। অর্থাৎ যখন কোনো সংকট আসে, সেই সংকটের যদি আমি সমাধান না করতে পারি, তাৎক্ষণিক সমাধানটা না করতে পারি, যদি আমি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অপেক্ষা করে থাকি, তাহলে আমরা বেঁচে থাকবো না সেই দীর্ঘমেয়াদী সমাধান দেখার জন্য। কারণ দীর্ঘমেয়াদী সমাধানে একটা সময় লাগে। ঠিক এই কারণে টেম্পোরারি সলিউশনটাও খুব গুরুত্বপূর্ণ সমাজের অস্তিত্বটা রাখার জন্য। কিন্তু শুধু টেম্পোরারি সলিউশনে অবভিয়াসলি কাজ হবে না, তার সাথে সাথে যেটা খুব জরুরি সেটা হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা। এই প্রকৃত মানুষ তৈরি করার সমাজে যে প্রয়োজনীয়তা, এবং এটা তো শিক্ষা একটা দিকে, আরেকটা হচ্ছে পরিবার, যে পরিবারে একজন মানুষ বড় হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের সরকার। সরকার বলতে আমরা ভাবি রাজনীতি, কিন্তু রাজনীতির বাইরেও সরকার আছে। সরকার হচ্ছে প্রশাসন, তারা কিভাবে আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করছে, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ। এতে প্রকৃত মানুষ প্রতি পদক্ষেপে, জন্ম থেকে শুরু করে কর্মজীবন অবধি প্রকৃত মানুষ তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া প্রয়োজন, শুরু করা প্রয়োজন, চালিয়ে যাওয়া প্রয়োজন। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় রোজগার করার বিভিন্ন মাধ্যম আমাদের শেখানো হয়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার, আমাদের মধ্যেকার মানবতাকে জাগিয়ে তোলার, বা অমানবিক কিছু দেখলে তার প্রতিবাদ করার। সুভাষচন্দ্র বসুর কথা বলছিলেন, তিনি বলেছিলেন, মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায় অবিচারের সাথে আপোষ করে নেওয়া। ধরা যাক আমার পাশের বাড়িতে কোনো অন্যায় অবিচার হচ্ছে, আমার বাড়িতে কিছু হয় না, আমি তো খুব ভালো মানুষ, আমি সেই পাশের বাড়ি অন্যায় অবিচার দেখে মুখ ঘুরিয়ে থাকলাম, কারণ আমি তো খুব ভালো মানুষ, পাশের বাড়ির লোকটা খারাপ। কিন্তু তাহলে কি আমি ভালো মানুষ থাকলাম? অর্থাৎ আমার দায়িত্বটা কি শেষ হয়ে যাচ্ছে কোনো খারাপ কাজ না করায়, নাকি আমার দায়িত্ব এটাও এসে যাচ্ছে যে যখন কোনো অন্যায় কেউ করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসটা দেখানো? আজকে আমার যেটা দেখে ভালো লাগছে, এতদিন বাদে সমাজে আমরা নবজাগরণের কথা আমাদের পড়ার বইয়ে পড়েছি, পাঠ্য বইয়ে পড়েছি, দেখিনি তো কোনোদিন। মানুষের নবজাগরণ কিরম হতে পারে তার একটা আভাস সম্ভবত পাচ্ছে। এই যে এত মানুষ এক কথায় রাস্তায় বেরিয়ে আসছে, প্রতিবাদ করছে, বিভিন্ন ক্ষেত্রের মানুষ, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে পশ্চিমবঙ্গের ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দলের যারা এমপি, তারা পর্যন্ত প্রতিবাদ করছেন এগিয়ে এসে। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সেই প্রতিবাদের ভাষা সম্ভবত মানুষ খুঁজে পেয়েছে, কিন্তু এই প্রতিবাদের ভাষাটাও তাৎক্ষণিক, এটা হারিয়ে যাবে যদি প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে, এবং শিক্ষা বলতে আমি কিন্তু এডুকেশন সিস্টেম কোট আনকোট শুধু বোঝাচ্ছি না, পারিবারিক শিক্ষা, স্কুলে শিক্ষা, কলেজে শিক্ষা,
আমাদের ব্যবহারিক জীবনের শিক্ষা, প্রতিটা ক্ষেত্রে জনশিক্ষা, মিডিয়ার মাধ্যমে যে জনশিক্ষা হয়, মিডিয়াটা হয়ে গেছে আজকে মনোরঞ্জনের মাধ্যম, তার সাথে যে জনশিক্ষার ভূমিকাটা, এবং শিক্ষা কিন্তু স্কুল পাশ করলে, কলেজ পাশ করলেই শেষ হয়ে যায় না, সেটা একটা চিরন্তন প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকে চালিয়ে যাওয়ার যে প্রয়োজনীয়তা, এটা বোধহয় আমাদের নতুন করে ভাবাতে হবে। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে এত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ আছে, শাস্তি যেরকম দরকার, শিক্ষাটাও পাশাপাশি দরকার। তবেই প্রকৃত পরিবর্তন, সাস্টেনেবল পরিবর্তন আমরা আনতে পারবো। কোনোটারই গুরুত্ব কিন্তু একটুও কম নয়, আমি এটুকুই বলবো। শ্রদ্ধেয় শ্রীকুমার দা, একটু আনমিউট করে নেবেন দাদা। আজকে এই আলোচনায় যে দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করেছি, ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে সৌভিক ভাই খুব সুন্দরভাবে আদর্শ কেন্দ্রিক চলন, মানুষ কিভাবে মানুষ হয়ে ওঠে, মানুষকে প্রকৃত মানুষ করে তোলার যে প্রক্রিয়া, তার সেই দিকে আমাদের ইঙ্গিত একটুখানি করলেন আর কি। এবং তারই উত্তরণ হিসাবে নীনাদিদাও এই আলোচনার মূল বিষয়ে যেখানে কেন্দ্রীভূত করলেন, সেটা হলো প্রকৃতভাবে মানুষকে কি করে মানবতাবাদী মানুষ করে তোলা যায়। সেই লক্ষ্যে আমরা যতক্ষণ এগিয়ে যেতে পারবো, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। এই যে জনজাগরণ আমরা দেখতে পাচ্ছি, মানুষ স্বেচ্ছায় নিজের তাগিদে রাস্তায় নেমে পড়ছেন। নবজাগরণের কথা বললেন, আমরা দেখিনি, কিন্তু এখন একটা আভাস পাচ্ছি। কিন্তু এই যে মানুষ রাস্তায় নামছে, তাদের জিজ্ঞেস করলে বা তাদের দাবি কি, বা তাদের কি নিয়ে, কি উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন, একটা কথা তারা হয়তো বলছেন, খুব পপুলার যে স্লোগানটা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এখানে কি ফুল স্টপ হয়ে গেল? অবশ্যই আমরাও জাস্টিস চাই। যে ঘটনা ঘটেছে, তার যারা অপরাধ ঘটিয়েছে তাদের যেমন সাজা হওয়া প্রয়োজন, তাও আমরা চাই। কিন্তু এই অপরাধ আগামী দিনে ঘটবে না, তার কে গ্যারান্টি দিচ্ছে? সাজা দিলে কি সেই ভয়েতে কিছুটা হয়তো লোকে পিছিয়ে যাবে, কিন্তু আমার কথা হলো যে অপরাধ প্রবণতা, মানুষের মন থেকে অপরাধ প্রবণতার যে বাড়বাড়ন্ত, সেইটাকে আমরা কি করে অ্যাড্রেস করতে পারি? আমার আলোচনা কেন্দ্রটা ওই দিকে নিয়ে যেতে চাই। আর দ্বিতীয়ত, এই যে জনজাগরণ ঘটছে, মানুষ এগিয়ে আসছে, একটা নতুন সমাজের কথা হয়তো পরোক্ষভাবে বেরিয়ে আসছে, যেখানে এই অপরাধ থাকবে না, যেখানে মানুষ মুক্তভাবে নিজের কথা, নিজের বক্তব্য রাখতে পারবে, মুক্তভাবে চলাফেরা করতে পারবে, মুক্তভাবে সে নিজের যোগ্যতাকে সমাজে ব্যবহার করতে পারবে। এমন একটা সমাজের কল্পনা প্রচ্ছন্নভাবে যারা 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 এই আন্দোলনের মধ্যে সামিল হয়েছেন তাদের মধ্যেও আছে। কিন্তু তার সঠিক দিশাটা কি? আমার কোথাও যেন মনে হচ্ছে যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নামছেন, সেই দিশাটা, সঠিক দিশাটা কি, বা তার প্রপার সলিউশনটা কি, সেই বিষয়ে তাদের জিজ্ঞেস করলে হয়তো, আমি জানি না সঠিক উত্তর পাবো কিনা, বা সন্তোষজনক উত্তর পাওয়া যাবে কিনা। আমার আলোচনার বিষয়টা কিন্তু, আমার প্রশ্নটা কিন্তু এখানেই। আমি পূর্ণভাবে বিচার ব্যবস্থা, বিচারের যা হওয়া উচিত সেগুলোকে সমর্থন করেও আমি বলতে চাইছি একটা লং টার্ম পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা কি করে যেতে পারি। তাহলে দেখতে হবে যে মানুষের এই অপরাধ প্রবণতাটা জাগে কোথার থেকে, কেন সে অপরাধ করতে যায়। প্রকৃতপক্ষে আমি যেটা দেখছি যে দুটো কারণ রয়েছে, যেটা অলরেডি একটা প্রতিষ্ঠিত তত্ত্ব। একটা পরিবেশ, একটা হিউম্যান ইনস্টিংক্ট, যেটা এডুকেশনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে একটা রিভলিউশনারি ডেফিনেশন দিয়েছেন এডুকেশনের,
একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন। সেই ডেফিনেশনের মধ্যে দিয়ে ব্যাপারটা কিছুটা লক্ষ্য করা গেল সৌভিকের আলোচনার মধ্যে দিয়ে যে ডিফাইন করলো সে। তো এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি বা এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ইনস্টিংক্ট, এই দুটোর কম্বিনেশন এবং সঠিক ম্যানিপুলেশন যতক্ষণ না হবে, এই দুটোকে সঠিকভাবে আমরা প্রয়োগ যতক্ষণ না করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা স্থায়ী সমাধানের কথা চিন্তা করতে পারি না। আজকে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি। সাধারণভাবে মানুষকে এই কথাই বলা হয় যে মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত করে তুলতে হবে। নীরাদিদা খুব ভালো কথা বলেছেন, শুধু ইনস্টিটিউশনাল এডুকেশন দিয়ে হবে না, পারিবারিক শিক্ষার দিকেও নজর দিতে হবে, পারিবারিক জীবনের দিকেও নজর দিতে হবে, ঠিক কথা। কিন্তু আমি যে শিক্ষা নেব, যে শিক্ষার্থী সে কতটা কি নেবে সেটা কিসের উপর নির্ভর করছে? শুধুই কি পরিবেশ? আজকে স্কুল কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে, কয়েক হাজার গুণ বেড়ে গেছে। আজ থেকে 50 বছর বা 100 বছর আগে যা ছিল তার তুলনায় অনেক বেড়ে গেছে। সুযোগ সুবিধে আমরা অনেক বেশি দিতে পারছি আমাদের বাড়ির ছেলে মেয়েদের। শিক্ষা ঘরে ঘরে পৌঁছে গেছে, শিক্ষার সুযোগ, তথাকথিত শিক্ষার কথা আমি যদি বলি, তবুও তো তেমন মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা আর একটা বিবেকানন্দকে পাচ্ছি না, আর একটা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি না, আর একটা নেতাজি বা রবীন্দ্রনাথকে পাচ্ছি না, কাজী নজরুলকে পাচ্ছি না। তো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা কি একটা পরিবেশের শুধু প্রোডাক্ট? তা বাবা মার শিক্ষার জন্য তারা তৈরি হয়েছেন? এই প্রশ্নটা আমাদের কিন্তু ভাবতে হবে যারা সমাজ বদলের কথা ভাবছেন। তাহলে কি এটা অ্যাক্সিডেন্টাল? পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে অ্যাক্সিডেন্টাল বলে কিছু হয় না। প্রত্যেকের পেছনে একটা কজ আছে, যেটাকে আমরা সায়েন্টিফিক কজ বলতে পারি, রুট কজ বলতে পারি। তার পেছনে একটা বিজ্ঞান আছে, একটা মেকানিজম আছে। কি সেই মেকানিজম? নেতাজিকে প্রভাবিত করলো দেশকে স্বাধীন করার জন্য বেরিয়ে পড়তে, তার সমসাময়িক অনেকেই তো ছিলেন, সেভাবে তো তাকে প্রভাবিত করলো না। রবীন্দ্রনাথ পরিবেশ থেকে সাড়া আমরা সবাই পাই, পরিবেশ থেকে তিনিও সাড়া পেয়েছিলেন। সাড়াকে তিনি গ্রহণ করে নিজের চেতনার উত্তরণ, এই সাড়াটা যদি একটু ক্লিয়ার করে বলে দেন। অনেকে সাড়া বলতে খুব, আমি আসছি পরিবেশ থেকে যে 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 ইন্সপিরেশনটা তিনি পাচ্ছেন, সেই পরিবেশকে আবার তিনি নিজের ভাষা দিয়ে পরিবেশন করছেন এবং ফিরিয়ে দিচ্ছেন। এখনই প্রশ্ন করলো যে সাড়া ব্যাপারটা কি? আমার বেঁচে থাকাটাই তো সম্পূর্ণভাবে সাড়ার ওপর নির্ভর। এই যে মানুষ রাস্তায় নামলো, সে সাড়া প্রবণ হয়ে উঠল, তার অস্তিত্বকে কোনোভাবে নাড়া দিল একটা ঘটনা। সে বুঝতে পারলো যে এই ঘটনা আগামী দিনেও আমার পরিবারে ঘটতে পারে, অতএব আমাকে পথে নামতে হবে এর স্থায়ী সমাধানের জন্যে। কিন্তু তার কাছে তো পথ খোলা নেই, পথ জানা নেই। সাময়িকভাবে সে নিজের অভিব্যক্তিকে পরিবেশের মধ্যে রাখলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু স্থায়ীভাবে কোন ইনস্টিংক্ট, কোন ভাষা, কোন কি ব্যাপার আছে, কোন মেকানিজম আমার ভেতরে থাকে যে তাকে সাড়া প্রবণ করে তোলে। অধিকাংশ মানুষের মধ্যে এই সাড়া প্রবণতা একটা চরম জায়গায়, আমরা একটা অপটিমাম জায়গায় নিয়ে যেতে পারি। তার পেছনে কি কোনো মেকানিজম নেই? এমনি এমনি হবে? শুধু শিক্ষা দিয়ে হবে? আজকে তো শিক্ষা ব্যবস্থা, আমি সেই প্রশ্নটাই আসছি যে শিক্ষা ব্যবস্থার ব্যাপকতা অনেক বেড়েছে, কিন্তু আমরা সেই রকম মানুষ পাচ্ছি না কেন? এখানে এসে যায় ইনার মেকানিজমটা আসে কোত্থেকে? আমার সৃষ্টির গোড়াতে তাহলে যেতে হবে। আমার সৃষ্টির গোড়াতে যেতে গেলেই, মানুষের সৃষ্টির গোড়াতে যেতে গেলেই মাতা পিতা এসে যায়। সবাই তো মাতা পিতা হচ্ছেন, তাহলে ওই ব্যাপারটা আসছে না কেন? ওই সারাপ্রবণ মানুষ জন্ম সেরকম হচ্ছে না কেন? আর একটা বিবেকানন্দ, আর একটা নেতাজি সুভাষ, আর একটা
রবীন্দ্রনাথ হচ্ছে না কেন? তার মানে ওই সিলেকশনের একটা জায়গায় ব্যাপার আছে, যে ওই সিলেকশনটা এমন হওয়া চাই এবং পারস্পরিকতা এমন হওয়া চাই যেখানে উচ্চ সাড়াপ্রবণ মানুষের জন্ম হবে। কি সেই মেকানিজম? আজকের বিজ্ঞান, আজকের শিক্ষা, বিজ্ঞান বলবো না, বিজ্ঞান অলওয়েজ সঠিক থাকে, আমরা ধরতে পারি না, অপপ্রয়োগ করি। আজকের শিক্ষা কিন্তু সেই জায়গায় হাত দিতে চাইছে না। আজকের শিক্ষা কি বলছে? ওখানে হাত দিতে গেলে মানুষের গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হবে, ওই ব্যাপারে মানুষ ফ্রি থাকা দরকার। কোথায় কি সিলেকশন সেটা কেউ ঠিক করে দিতে পারে না, ঠিক করে দেওয়া উচিত নয়, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। তো ব্যক্তি স্বাধীনতা, যে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিকে হনন করছে, যে ব্যক্তি স্বাধীনতা সমাজের ক্ষতি করছে, তাহলে যে অপরাধ করলো সেটাও ব্যক্তি স্বাধীনতা। আমার ইচ্ছে হয়েছে, আমি অপরাধ করেছি, তাহলে তার পেছনে আমরা দাঁড়াচ্ছি কেন? যে স্বাধীনতা এমন মানুষকে তৈরি করছে যারা যুগ যুগ ধরে সমাজের ক্ষতি করে যাবে, সেই ব্যক্তি স্বাধীনতা কি স্বাধীনতা? সেই গণতান্ত্রিক অধিকার কি গণতন্ত্র? এটা আমার কাছে প্রশ্ন। এখানে এসে যায় কম্প্যাটেবল ম্যারেজ, কম্প্যাটেবল সিলেকশন। সেই বিজ্ঞানটা আমাদের শিক্ষা ব্যবস্থা না দিতে পারলেও আমাদের এই সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে পরিবারে পরিবারে এই শিক্ষার প্রয়োগ করাতে হবে। এই যে সায়েন্স অফ ইউজেনিক্স, এখন অপরাধবিদ যারা অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন, ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই অপরাধ প্রবণতা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে আছে কিছু কমন জেনেটিক ফ্যাক্টর রয়েছে, যদিও তারা আরো ভেতরে যেতে পারছেন না, এখনো যেতে পারেননি, কিন্তু তারা এই কথা স্বীকার করছেন। ওপেন বহু পেপার আর্টিকেল বেরোচ্ছে, তাদের মধ্যে কিছু কমন জেনেটিক কনস্টিটিউশন, বা সেটাকে আমরা যদি বলি জেনেটিক ডিসঅর্ডার রয়েছে। এটা কি শুধু পরিবেশ থেকে? আমার প্রশ্ন। সেখানে বাবা মার সিলেকশন বা সেই হেরিডিটারি ফ্যাক্টর, এটাকে কি আমরা অস্বীকার করতে পারি? যদি আমরা আজকে বলি আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, তখন আমরা আবার আমার মধ্যে এসে যাবে যে না না না, ওটা ব্যক্তি স্বাধীনতা হাত দিতে যাব না। তাহলে আমাদের এখানেই আমাদের প্রশ্ন, এখানে উত্তর আমাদের মানে সমাধান যদি করতে হয়, এর উত্তর যদি আমরা খুঁজতে হয়, সেই জায়গাতে আমাদের হাত দিতে হবে along with the implementation of the law in right manner। তো এই দুটোর কম্বিনেশনকে আমরা বলি ইন্ডিভিজুয়াল environment and ideal এর combination, the ecological balance of individual environment and ideal। ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্ট, আমি এবং আমার পরিবেশ, আমি যে বেঁচে আছি সেটা আমি বুঝি কখন? আমার আশপাশ থেকে আমি যখন সেই সাড়াগুলো পাচ্ছি, অর্থাৎ আমি যে আছি, পরিবেশ আমাকে নানাভাবে ইন্সপিরেশন দিচ্ছে। এই যে আলো জ্বলছে, আমার আশেপাশে রয়েছে আমার প্রিয়জনরা রয়েছেন, তারা কথা বলছেন, তাদের ভাব বিনিময় হচ্ছে, মানুষের সাথে ভাব বিনিময় হচ্ছে, প্রকৃতির সাথে ভাব বিনিময় হচ্ছে, প্রকৃতির বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে, মেঘ গর্জন করছে, যে যার মতন, যার গঠন যেমন সে তার মতন করে সেটাকে সেই ভাবটাকে গ্রহণ করছেন। যিনি কবি, সে বৃষ্টির মধ্যে দিয়ে এমন কবিতা রচনা করছেন যে যার ইনস্টিংক্ট রয়েছে আঁকার, সেই পরিবেশের মধ্যে আঁকার একটা নতুন নতুন চিন্তা, তার যে দার্শনিক, তার মধ্যে দিয়ে একটা দার্শনিক চিন্তা, যিনি বিজ্ঞান মনস্ক মানুষ বা বৈজ্ঞানিক, সেই পরিবেশ যে মেঘ গর্জন হচ্ছে তার পেছনে কারণটাকে খোঁজার চেষ্টা করে, তার ভিতরে বিদ্যুৎ কি করে সৃষ্টি হচ্ছে, বিদ্যুৎকে কি করে কনজার্ভ করা যায় সেই নিয়ে চিন্তা করছেন না হয়তো। এই যে এটাকে হলো সারা প্রবণতা। এই সারা প্রবণতা যার মধ্যে যত বেশি, সে ততখানি জীবনকে এনজয় করতে পারে এবং জীবনকে ভালোবাসতে পারে এবং পরিবেশকে সে বাঁচিয়ে রাখতে পারে। পরিবেশের সাথে তার যে
আন্তরিক সম্পর্ক সেটাকে সে রিভিল করতে পারে, এবং সেটা ব্যালেন্স তখনই হয় যখন এই দুই সম্পর্কের মধ্যে মাঝখানে একজন মাস্টারম্যান থাকেন, যিনি আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলি যিনি হু ইজ অ্যাবাভ দ্য কমপ্লেক্সেস, অ্যাবাভ দ্য পুল অফ কমপ্লেক্সেস। এই যে কামক্রোধ মদ লোভ মাৎসর্য, এগুলো একটা শাস্ত্রীয় কথা মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানেও তো আমরা এই কথা বলি, লিবিডোইক অ্যাট্রাকশন। এই লিবিডোইক অ্যাট্রাকশন গুলো যে ব্যালেন্স করে, who can balance all these libido attractions and could invest for the existence and becoming, he is my ideal. তিনি এমন আদর্শ পুরুষ। এই যে আজকে মুভমেন্টটা হচ্ছে, সেখানে কোনো না কোনো ভাবে দেখবেন কেউ না কেউ এসে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন এবং তার ডাকেতে মানুষ এগিয়ে যাচ্ছে, একটা একটা তার মধ্যে একটা আশার সঞ্চার সে করতে পারছে, যে লেভেলেই হোক। এখানেই প্রয়োজন, এখানে প্রত্যেক মানুষই চায়, যুগে যুগে এই ঘটনা ঘটেছে, একজন ম্যান অফ ইন্সপিরেশনের প্রয়োজন হয়। এমন একজন মানুষ লিডার দরকার, এমন একজন মাস্টার দরকার, এমন একজন শিক্ষক দরকার, যিনি সব ব্যাপারটাকে সঠিকভাবে কোঅর্ডিনেট করে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটিকে রক্ষা করে, প্রত্যেককে তার বৈশিষ্ট্য মতন পরিপালন করে, পরিপোষণ করে, পরিবর্ধন করে এগিয়ে নিয়ে যাবার দক্ষতা রাখেন, এমন একজন মানুষকে খুঁজে বার করতে হবে। আমরা সৌভাগ্যবশত সেই মানুষকে আমরা খুঁজে পেয়েছি। আর এই মাস্টার উইদিন সেই মানুষের কথাই বারবার করে বলেন, নানাভাবে নানা ভঙ্গিমায়। তো এই ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্যাট আইডিয়ালের কোঅর্ডিনেশন যখন হবে, তখন আমার সামনে একটা নতুন প্রকৃত বিশ্ব কল্যাণের রাস্তা, সমাজ কল্যাণের রাস্তা, মানব কল্যাণের রাস্তা, মানব তৈরির শিক্ষার রাস্তা আমার সামনে উদ্ভাসিত হবে, উন্মোচিত হবে। আর এইটার ব্যালেন্স যখনই হবে না, তখনই আমাদের মধ্যে নানা রকম ডিসঅর্ডার দেখা যাবে, সাইকিক ডিসঅর্ডার। এখন আবার দেখবেন আমরা যেটাকে খুব মানে আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের মধ্যে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স, আবার মেয়েদের মধ্যে মেল ক্যারেক্টারিস্টিক্স, তাদের আচার আচরণ খানিকটা মেলের মতন, যা নিজেকে ওইভাবে সাজ পোশাকে চিন্তায় ভাবনা সেভাবে সাজাতে সে পছন্দ করছে। আবার ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে ঠিক বিপরীত। এগুলো কিন্তু লক্ষণ সাইকিক ডিসঅর্ডার। এইগুলো এখন স্বাধীনতার নাম করে চালানো হচ্ছে, যারা এটাকে প্রমোট করছে তাদের মধ্যে একটা ডিসঅর্ডার আছে, কিন্তু এটাকে মানবাধিকার বলে তারা চালানোর চেষ্টা করছে। কিন্তু পরিবেশের প্রকৃতির যা ধারা, বিবর্তনবাদকে যদি আমরা দেখি, বিবর্তনবাদ কিন্তু একে সাপোর্ট করে না, কোনোভাবে সমর্থন করে না। আমরা সমানতা, প্রত্যেকের সমান অধিকার আমরা বলছি, কিন্তু আমরা যে বিবর্তনের প্রোডাক্ট, আমরা যে ইভলিউশনারি প্রসেসের মধ্যে দিয়ে মানুষ এসছে, সে ইভলিউশনারি ইকোলজি কিন্তু ইকুয়ালিটির কথা বলে না, তারা ইকুইটেবিলিটির কথা বলে। প্রত্যেকে তার বৈশিষ্ট্য মতন তাকে পরিপোষণ করা, সবাইকে এক ঢাল পরিপোষণ করা যায় না। বর্তমান শিক্ষা কিন্তু আমরা সেই জিনিসটা সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে, যার ফলে একটা আনব্যালেন্সড রকমের সমাজ এগিয়ে চলেছে। প্রত্যেক মানুষের প্রকৃত শিক্ষা কিন্তু হয়ে উঠছে না। এখানেই যে সৌভিক প্রথমে কথাটি বলল, এখানে প্রয়োজন আছে আইডিয়াল সেন্ট্রিক এডুকেশন, আইডিয়াল সেন্ট্রিক লাইফ লিডিং, আইডিয়াল সেন্ট্রিক সোশ্যাল মুভমেন্ট, আইডিয়াল সেন্ট্রিক নেশন মুভমেন্ট, কনস্টিটিউশন অফ দ্য নেশন। রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের পিতা তিনি হবেন যিনি এই জাতীয় বৈশিষ্ট্যকে বহন করেন। শ্রীরামচন্দ্র হলেন আমাদের সেই রাষ্ট্রনেতা, শ্রীকৃষ্ণ হলেন আমাদের সেই রাষ্ট্রনেতা, গৌতম বুদ্ধ হলেন আমাদের রাষ্ট্রনেতা, হজরত মোহাম্মদ হলেন আমাদের সেই রাষ্ট্রনেতা, যীশু খ্রিস্ট হলেন আমাদের সেই রাষ্ট্রনেতা, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তাদের অনুগামী যারা তাদের পথে চলতে চান, তারা হলেন এই রাষ্ট্র নির্মাণ বা জাতি নির্মাণ বা মানুষ নির্মাণ বা মানুষ তৈরির শিক্ষার
প্রতিকৃত। তো আমরা এই আজকের আলোচনার মধ্যে মোটামুটি আমি এই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যে আমরা যেন পরিবেশের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদের নিজস্ব ভেতরের যে জায়গা থেকে আমি এই অপরাধ চিন্তা করছি, চিন্তা প্রবণতা আমার মধ্যে যে বিজ্ঞানও যেটাকে স্বীকার করছে, সেই দিকেও আমরা যেন একটু নজর ফেরাই। এবং এটা রাষ্ট্র করে দিতে পারে না, কোনো শিক্ষা ইউনিভার্সিটি করে দিতে পারে না, কোনো শিক্ষা ব্যবস্থা করে দিতে পারে না, এটা আমাদের পরিবার থেকে করতে হবে। কি সেই বিজ্ঞান, সেই বিজ্ঞানকে জানতে গেলে কিন্তু এই মাস্টার উইদিন যে প্ল্যাটফর্মের কাছে আসতে হবে, তারা যারা এই নিয়ে কাজ করছে তাদের কাছে আসতে হবে। এই সৌভিক রয়েছেন, নীলাদিদা রয়েছেন, তাদের কাছে গিয়ে এই বিজ্ঞানটা জেনে নিতে হয়। আপনারা থাকলে তর্ক করুন, প্রশ্ন করুন, তর্ক বলছি না, প্রশ্ন করুন, প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করুন। দেখবেন এর পেছনে একটা সাংঘাতিক জীববিজ্ঞানের তত্ত্ব লুকিয়ে আছে। সেটাকে আবার নতুন করে রিভিল করুন এবং আপনার পরিবারে পরিবারে এটাকে প্রয়োগ করে নতুন মানুষ সৃষ্টির যে ভিত্তিভূমি আপনার পরিবার হয়ে উঠুক। প্রতিটি পরিবারে দেবতুল্য মানুষের সৃষ্টি হোক, যেটা আগে আমরা ভারতকে বলতাম যে 33 কোটি দেবতার দেশ, ভারত আবার সেই দেবতার দেশ হয়ে উঠবে। প্রতিটি বাড়িতে বাড়িতে দেবতুল্য মানুষ তৈরি হবে, যা নাকি আগামী দিনে পৃথিবীকে একটা নতুন দিগদর্শন দেবে। বন্দে পুরুষোত্তম। অডিও আসছে না। দারুণ আলোচনা হলো এবং অনেকগুলো প্রশ্ন এসে গেছে। আমরা আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছি আজকের ইভেন্টে। আরও প্রচুর মানুষ দেখছে শোটা, এবং আমি যারা দেখছেন তাদের কাছে বলবো এই শোটি আরও মানুষের কাছে শেয়ার করে দিন। এবং নেক্সট আবার আগামীকাল এই শোটি ইউটিউবেও ছাড়া হবে। যারা যারা ফেসবুকে দেখতে পারবেন না তারা, বা এর রেকর্ডিং থাকবে, তারা আপনারা রেকর্ডিংয়ে যেটুকু মিস করেছেন সেটুকু আবার দেখতে পাবেন। আমি প্রথম প্রশ্নটি নীলাদিদার কাছে, শ্রদ্ধেয় নীলাদিদার কাছে রাখবো এবং স্ক্রিনে দেখাবো। তো দাদাকে আমি একটু আনমিউট করতে বলছি নিজেকে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, স্টুডেন্টদের কি করণীয় থাকতে পারে আজকের দিনে, আমরা কি করতে পারি এই মুহূর্তে? একজন এই প্রশ্নটি রেখেছে। দেখুন, স্টুডেন্ট শব্দটা অনেক সময় ব্যবহার করা হয় যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের ক্ষেত্রে। কিন্তু আমি কোথাও মনে করি আমরা প্রতিটা মানুষই কিন্তু ছাত্র, প্রতি মুহূর্তে আমরা শিখি। সুতরাং স্টুডেন্ট কথাটা বলতে আমি শুধু স্কুল কলেজের ছাত্রদের কথা বলবো না, আমি বলবো মানুষের কথা, যারা জীবনের প্রতিটা পদে শিখতে পারে। এবং তাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে যারা মহামানব তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে, শ্রীকুমার দা যে কথাটা বললেন, জীবনের পথ ঠিক করা এবং সমাজকে দিশা দেখা। আজকে তো কোনো নেতা সামনে আমরা দেখতে পাচ্ছি না, এই মানুষগুলোই রাস্তায় নেমে এসে সমাজকে দিশা দেখাবার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, এত মানুষ যে রাস্তায় নামতে পারে, আমরা ভাবতে পারতাম না এই ঘটনাকে কেন্দ্র করে। এখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের মধ্যে যে প্রতিবাদী সত্তা, সেই সত্তার কোথাও একটা জাগরণ ঘটেছে। কিন্তু এই জাগরণটা যদি একটি ঘটনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, তাহলে সমাজের বিশেষ কোনো লাভ হবে না। এই যে জাগরণ ঘটেছে, যে আগুনটা জ্বলে উঠেছে, এই দ্বীপটা যাতে নিভে না যায়, এবং দ্বীপটাকে জ্বালিয়ে রাখতে গেলে কি দরকার? তেলের দরকার। তেল দিয়ে আগুন জ্বলে, অর্থাৎ সেই রসদ তাদের সঞ্চয় করতে হবে মহামানবদের জীবন থেকে। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী অনুকূলচন্দ্র, সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথের মতো মানুষদের মধ্যে, তাদের কথার মধ্যে, তাদের চেতনার মধ্যে আরো অনেকে আছে, সবার নাম তো বলতে পারলাম না। কিন্তু জীবনের বিভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই রসদ সংগ্রহ করা এবং সেটার অ্যাপ্লিকেশন করা, অনেক সময় আমরা রসদ সংগ্রহ করে প্রয়োগ করি, তার প্রয়োগ করাটা বোধহয় খুব জরুরি। যে প্রয়োগ আমরা এক্ষেত্রে দেখতে পেরেছি, প্রতিটা ক্ষেত্রে কাউকে দেখলাম কেউ দুর্নীতি করছে, আমি মুখটা ঘুরিয়ে চলে গেলাম, সেখানেও প্রতিবাদের প্রয়োজন আছে। প্রতিবাদ, প্রতিকার,
এবং প্রয়োজন হলে প্রতিশোধ, তিনটে জিনিসই বোধহয় দরকার এই সমাজকে ঠিক পথে আনতে গেলে। সুতরাং ছাত্র যেমন শুধুমাত্র এই স্কুল কলেজের পড়ুয়ারা নয়, তারা তো ছাত্র বটে, শিক্ষাটাও শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জীবন থেকে যে প্রেরণা আমরা পেতে পারি সেটাই শিক্ষার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা শিক্ষা, যেটা সুকুমার দা বলছিলেন। মানুষ যদি ঠিক না হয়, এই যে অপরাধটা যিনি করেছেন, এখন যারা তারা জেরা করছেন বলছেন তিনি নাকি মানসিক ভারসাম্য ঠিক নেই তার। আমি মনে করি যারা এই ধরনের অপরাধ করে তারা সবাই মানসিক ভারসাম্য নেই, কারণ তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনি। সুতরাং প্রকৃত মানুষ তৈরি করতে যা যা দরকার সেটা করার যে স্পর্ধা, যে সাহস, এই রাস্তায় নামতেও তো সাহস লাগে, যেখানে সরকারিভাবে কার্যত সমর্থন করছে অপরাধীদের, সাহস তো লাগেই। সেই সাহস যখন তারা দেখাতে পেরেছেন, তখন সমাজের অবক্ষয়ী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রকৃতভাবে সমাজকে পরিচালনা করার সাহস, সেই সাহসের সূত্রপাত পরিবার থেকেই হতে পারে। সেটা বোধহয় দরকার, ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষের যত্ন দেওয়া, জন্ম দেওয়া এবং ভালো মানুষকে আরো ভালো মানুষ হিসেবে তৈরি করে তোলা, সেটাও বোধহয় জরুরি। শ্রদ্ধেয় শ্রীকুমার দার জন্য খুবই ভালো প্রথম শ্রদ্ধেয় নীলাদ্রিদা এত সুন্দর উত্তর দিলেন। আমি অন্তত যদি যে প্রশ্নকর্তা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন এবং আমি তাই এখানে দেখালাম, সবাই এখানে কমেন্ট করতে কারোর কিছু অসুবিধা হচ্ছে। এবং দ্বিতীয় প্রশ্নটি যাওয়ার আগে আমি একটা অনেকগুলো প্রশ্ন ঢুকেই যাচ্ছে, তো দ্বিতীয় প্রশ্নটি আমি শ্রীকুমার দার কাছে রাখবো। তার আগে আমি একটা জায়গা থেকে কিছু পড়ে শোনাতে চাই। এক সেকেন্ড। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে একবার অনেক আলোচনা হয় এবং একটি জায়গায় এই প্রশ্ন করা এবং এই রুখে দাঁড়ানোর ব্যাপারে যখন ঠাকুরকে বলা হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিচলিত হব না সেটা বড় কথা নয়, প্রধান কথা হলো যাতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অক্ষুণ্ণ থাকে তেমন ভাবে চলবো। ওই বুদ্ধি থাকলে যেখানে কিনা তার গায়ে হাত পড়বে সেখানে আমার মর্ম দগ্ধ হয়ে যাবে। আমি চুপ করে থাকবো না, বিহিত পরাক্রম নিয়ে রুখে দাঁড়াবো। গরুর বেলায় দেখিস না তার বাচ্চার জন্য কেমন করে? বিচলিত হওয়া না হওয়ার বালাই নেই, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে জীবনের ব্রত করে চলবো, এই হলো মূল কথা। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কথাটা বড় অ্যাকিউরেট কথা, এই নিয়ে তিনি আমাদের বলছেন। আজকে যখন অস্তিত্বের কথা হচ্ছিল সেখানে আমরা এই সত্তা শব্দটা বললাম। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন একটা সুন্দর কথায়, যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। আমাদের সত্তা, আমাদের বিইং, আমাদের এক্সিস্টেন্স সবসময় সৎ, চিত এবং আনন্দময়, মানে এক্সিস্টেন্সিয়াল কনসিয়াসনেস আছে, কনসিয়াস অ্যান্ড আনন্দময়, মানে বর্ধন সম্বেকশীল। কিন্তু ইট ইজ অটো ইনিশিয়েটিভলি ইভিল রেজিস্টিং। তার মধ্যে একটা নেচারই আছে, এনিথিং দ্যাট ইজ এগেনস্ট এক্সিস্টেন্স, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। নিজের ওপর অন্যায়কে তাও কিছুটা সহ্য করে নিলেও, যে অন্যায় অন্যের, তার প্রিয়পরম, তার প্রিয় আশেপাশের ওপর কিন্তু সে কোনো রকম অত্যাচার সে অ্যালাউ করে না, সে রুখে দাঁড়ায়। এটাই তার একটা নেচার। আমরা যীশু খ্রিস্টকে দেখেছি, তিনি শান্তির প্রতীক, শান্তির কথা বলেছেন, কিন্তু যখন তিনি অন্যায় হতে দেখেছেন তিনি কিন্তু চোখ বুঝে শুধু সহ্য করে যান, তিনি রুখে দাঁড়িয়েছেন। তিনি মন্দিরে গিয়ে হাতে সমস্ত উল্টে পাল্টে বলেছেন যে এখানে কি ব্যবসা হচ্ছে। এই বিষয়ে একবার একটা জায়গায় এরকম শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন খ্রিস্টান প্রশ্ন করেছিলেন, যে খ্রিস্টান ভাই বললেন যে স্যার, ঠাকুর যীশু খ্রিস্ট বলেছেন রেজিস্ট নো ইভিল, কোন ইভিলকে রেজিস্ট করো না, তিনি তো শান্তির কথা বলেছেন, আর আপনি বলছেন অসৎকে নিরোধ করতে, পরাক্রম দেখাতে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় তোমাদের ইন্টারপ্রিটেশনে একটা কমার ভুল আছে, ওখানে একটা কমা হবে। ঠাকুর সেটা কারেকশন করে দিলেন, বললেন রেজিস্ট কমা নো ইভিল,
তার মানে ইফ ইউ রেজিস্ট দেয়ার উইল বি নো ইভিল, ইভিলকে সরানোর জন্য সেই রেজিস্ট্যান্সের প্রয়োজন আছে। এই জন্য এই ব্যক্তিদের আমরা পুরুষোত্তম বলি। পুরুষ মানে হচ্ছেন পূরণকর্তা যিনি, আর উত্তম পূরণকর্তা যিনি। এই যে পূর্ব পুরুষোত্তম যাদের আমরা বলি, যাদের যে নায়কদের কথা শ্রীকুমার দা বললেন, শ্রদ্ধেয় নীলাদ্রিদা বললেন, এই পূর্ব নায়কদের ইন্টারপ্রিটেশনে যেন আমরা ভুল না করি। তিনি সবসময় কর্মমুখর জীবনকে আশ্রয় নিতে বলেছেন, এবং কি কি কর্ম করব সেটা ঠিক করে দেয় ধর্ম। येनात्मनस्तथा अन्येषां जीवनं वर्धनञ्च अपि ध्रियते स धर्मः। তাই শ্রীকুমার দাকে আমি আরেকবার ডাকছি। শ্রীকুমার দার জন্য একটা প্রশ্ন আছে। শ্রদ্ধেয় রাহুল দা প্রশ্নটি করেছেন, উনি একজন সায়েন্টিস্ট। যাদের কোনো ডিজিজ হয়, শ্রীকুমার দা যে বিবাহ ব্যাপারে ইউজেনিক সায়েন্সের ব্যাপারে বলছিলেন, যাদের কোনো ডিজিজ হয় যেমন হেপাটাইটিস, ক্যান্সার এটসেট্রা, সেসব পেশেন্টদের মধ্যে কিছু কমন জেনেটিক ফ্যাক্টর দেখা যায়, কিছু কমন সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো এসবের সাথে ম্যারেজের কি সম্পর্ক? ব্যাপারটা কি এতটাই সিম্পল? রাহুল দা প্রশ্ন রেখেছে। এই প্রশ্ন রাহুল দা জীববিজ্ঞানী, তিনি আরো ভালো হয়তো বলতে পারবেন। আমি তো জীববিজ্ঞানী নই, তবে এই প্রশ্ন হয়তো তিনি সাধারণ মানুষের দিক থেকে হয়তো করেছেন। এখানে যে রোগগুলির কথা বলা হয়েছে, দুটো দিক রয়েছে, আবার সেই একই ব্যাপার এসে যাচ্ছে। পরিবেশ দূষণ থেকে রোগ আসতে পারে, এ তো সর্বদিত, সবাই জানে সেটা। রিসেন্টলি আমরা যে কোভিড দেখলাম, এমন ভাইরাস জন্ম নিল যে সেগুলো আমাদের এত মানুষকে জীবন হানি করে দিল। পরিবেশ থেকে এসছে, সেটা আমাদের দোষেই হয়তো, সেটাও একটা আমাদের চেতনার অভাবে হয়েছে, ঠিক আছে। তো পরিবেশ থেকে আমরা মোটামুটি বলতে পারি। এর মধ্যে দেখা যাচ্ছে যে বহু মানুষ চিকিৎসায়, একই চিকিৎসা নিচ্ছেন, বহু মানুষ চিকিৎসায় সুস্থ হয়ে গেলেন, বহু মানুষ দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকলেন, বহু মানুষ এই চিকিৎসাতে সাড়া দিতে পারলেন না, জীবন ত্যাগ করলেন। তাহলে যে ইমিউনিটি সিস্টেম ভ্যারি করছে, সেটা কোথা থেকে করছে? শিক্ষা থেকে করছে? শুধু পরিবেশ থেকে করছে? তার খাদ্যখানা থেকে করছে? সেগুলো কি একমাত্র কারণ? আমি বলতে, সেগুলো কারণ নয়, আমি একথা বলছি না। সেখানে প্রশ্ন এসে যাচ্ছে যে আমার জেনেটিক গেট আপটা কেমন। আর জেনেটিক গেট আপ ঠিক আছে, এটাও মেনে নেবে সবাই। জেনেটিক গেট আপটা আসছে কোত্থেকে সেটা দেখবো না? সেই সেই প্রশ্ন উঠতে গেলেই তখন প্রগতিবাদী মানুষ সেটা বলবে, না 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 না, ওইসবে হাত দেওয়া যাবে না। তাহলে আপনারা জাতিভেদের প্রসঙ্গ এসে যাবেন, কাস্ট ডিসক্রিমিনেশনের কথা এসে যাবেন, রেসিজমের বিষয় এসে যাবে। রেসিজম তো আমরা যদি বলা যায় তাহলে জীবজন্তুর ক্ষেত্রে তো রেসিজম করছি, সোকল রেসিজম যদি বলি আমরা। ইউজেনিক সায়েন্স তো মানুষের ক্ষেত্রে না, এটা পশু পাখিদের ক্ষেত্রে আমরাই তো এগুলো প্রয়োগ করছি, গাছপালার ক্ষেত্রে প্রয়োগ করছি। তাহলে তো তার জেনেরোলজিকে আমরা রেকর্ড করে রাখি, কোন কোন পরম্পরার মধ্যে দিয়ে কোন জাতীয় গাছ হয়ে এসছে, এখন তার কি অবস্থা, সমস্ত রেকর্ড আমরা মেনটেন করি। প্রেডিকেটেড ডগস যেগুলো হয়, বুদ্ধিমান কুকুর যেগুলো, তার পুরো 10 পুরুষের, 15 পুরুষের, 20 পুরুষের ইতিহাস আমরা রাখি। সেই হিসেবে আমরা ব্রিডিংগুলো করাই। কেন করছি তাহলে? তাহলে আমরা তাদের মধ্যে রেসিজম করছি, আমাদের ক্ষেত্রে রেসিজম যদি তাদের ক্ষেত্রেও করাটা অন্যায়? প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন এখানে যারা এই জাতীয় কথাগুলি বলেন, তাদের মধ্যে একটা কি বলবো চিন্তা, তারা হয়তো তথাকথিত লিটারেট খুব, কিন্তু চিন্তা ভাবনার একটা অসম্পূর্ণতা রয়েছে, একটা কম্পার্টমেন্টাল থটসের মধ্যে তারা আবদ্ধ হয়ে রয়েছেন, সবটাকে মিলিয়ে দেখতে পাচ্ছেন না, সবগুলোকে একই রকম একই ঢালায় ঢেলে দেখার চেষ্টা করছেন। এইটা হলো শিক্ষার, আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। আর এটা ভীষণভাবে প্রমোটেড হচ্ছে। এই জাতীয় যে আন্দোলন যেগুলো হচ্ছে, সেখানেও কিন্তু প্রচ্ছন্নভাবে এই সো কল্ড ইকুয়ালিটির প্রসঙ্গ উঠে আসছে। কিন্তু এইটা যে প্রকৃত বিরুদ্ধ,
সেটা আমরা মাথায় রাখতে পারছি না। মাথায় একটা অবচেতন মনে একটা ধারণা নিয়ে চলছে সবাই সমান, সবার সমান অধিকার। সবার সমান অধিকার নয়, অধিকারও সবার সমান নয়। আমার রুটি খেয়ে আমার শরীর ভালো থাকে, আমি বলবো না সমস্ত ভাত আমি দখল করবো, আমার অধিকার। করতে পারি না আমি এটা। যাতে যে কাজ করলে, যে আমার বৈশিষ্ট্য অনুযায়ী যেটা করলে আমি সুস্থ থাকি, আমার অস্তিত্ব, ওই যে সচ্চিদানন্দময় বললো, আমি সচ্চিদানন্দময় হয়ে উঠি, সেটাই তাতেই আমার অধিকার। প্রকৃতি আমাকে সেই অধিকারই দেয়। সেটার বাইরে যখনই যেতে পারবো আমি তো আমার শোষণ প্রবক হয়ে উঠবো, শোষণকামী হয়ে উঠবো। সেইটা শোষণ। আমার যেখানে যা নিয়ে আমি ভালো থাকতে পারি সেইটার জায়গায় বাইরে আমি যখন অধিকার করতে চাচ্ছি, তখনই আমার ইকুয়ালিটি করতে গেলে তো সব জায়গায় সবার অধিকার হয়ে যাচ্ছে। সেই জন্য ইকুয়ালিটির ডেফিনেশনটাকে একটা নতুন করে ভাবতে হবে আমাদের। তো আমার যে প্রশ্নটা উঠলো, আমার এর প্রশ্নের ওপরই আমি প্রশ্ন করছি, তাহলে এই যে ইমিউনিটি সিস্টেমটা কি এমনি এমনি এসে যাচ্ছে, ভ্যারি করছে কেন, তার কোথায় তার উৎপত্তি? তাহলে আমরা আলোচনার মধ্যে এই বিষয়টা আমরা ইঙ্গিত করার চেষ্টা করলাম। এর বেশি তো এখনই আলোচনা করা যাবে না। এটা নিয়ে যে কোনো সাধারণ মানুষ একটু ভাবলেই বুঝতে পারবেন যে এই জায়গায় আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। তার পেছনে সমস্ত সূত্র দেওয়া আছে, সেগুলো একসময় প্রতিষ্ঠিত ছিল, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে। মানে ভুল কেন ভুল বলবো না, আমাদেরই ভুল। যারা এই নীতিগুলি রচনা করেছিলেন, আজকের মতন করে তার পেছনে বৈজ্ঞানিক কারণগুলি ব্যাখ্যা করে দিয়ে যাননি। সেই সময় প্রয়োজনও ছিল না। সেখানে বিজ্ঞ মানুষ যারা বলতেন সবাই মেনে নিত, যারা অনুভবী মানুষ যারা বলতেন মেনে নিত। সেই সময় সমাজটা তেমনই ছিল। এখন আমাদের মানুষ প্রশ্ন করবে, বলা উচিত। তাই আজকের মতন করে মাস্টার উইদিন যে মাস্টারের কথা তুলে ধরছেন, সেই মাস্টার কিন্তু আজকের মতন করে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আপনারা যদি একটুখানি উৎসমুখী হন, একটুখানি অনুসন্ধিৎসু হন, সমস্ত উত্তরগুলি এখানে রাখা রয়েছে একদম স্পষ্টভাবে বৈজ্ঞানিক পরিভাষায়। যেখানে আমরা বলি যে ধর্মবিজ্ঞান এক হয়ে গেছে। অনেকে আজকাল পোস্ট করলে সমস্ত ওই যে কি বলে না, ইমোজিগুলো দেয়, অট্টহাসির ইমোজি, পাগলের মতন কথা বলছে। তখন আমাদের নিজেরই হাসি এসে যায়, ভাই এরা কোন শিক্ষার, কোন ডিগ্রি বিরাট রয়েছে, কিন্তু কি শিক্ষা তারা পেয়েছেন? ধর্ম যে বিজ্ঞানেরই, বিজ্ঞান যে ধর্ম থেকেই উৎপত্তি হয়েছে, সেই ব্যাপারটা বোঝার। ধর্ম মানে কোনো আনুষ্ঠানিক ব্যাপার মনে করে। ধর্ম মানে যে নীতি দিয়ে আমার যে চলনে আমার অস্তিত্বকে ধারণ করা হয়, তাই ধর্ম। তাই ধর্মের বাইরে পৃথিবীর কোনো মানুষ নেই। শুধু মানুষ কেন, কোনো জীবই নেই, কোনো প্রাণী নেই। যে প্রাণ বেঁচে আছে সেই ধর্ম পালন করেই বেঁচে আছে। আর সেই ধর্ম অলওয়েজ সবসময় এক। পরিস্থিতি পরিবেশ অনুসারে তার প্রয়োগ আলাদা হতে পারে, প্রয়োজন আলাদা হতে পারে, কিন্তু ধর্ম সেই ক্ষেত্রে ধর্ম এক। ধর্ম আর সাম্প্রদায়িকতাকে এক করে দিলে হবে না। ধর্মের অপপ্রয়োগ, ধর্ম যখন আমরা বুঝি না, তখন আমরা সাম্প্রদায়িক হয়ে উঠি। তখন না আমার নীতি ঠিক একমাত্র, তোমার নীতি ভুল। এই ব্যাপারে দাদা আমাদের সায়েন্টিস্ট, এবং এই ব্যাপারে একটা খুব রেলেভেন্ট একটা স্টাডি আছে। আমি 2018-এ ওয়ার্ল্ডের টপ ম্যাগাজিন নেচার ম্যাগাজিনের যে মলিকিউলার বায়োলজি এবং মলিকিউলার সাইকায়াট্রি বলে একটা নতুন ব্রাঞ্চ উঠছে, পুরনো ব্রাঞ্চ বাট এখন আর অনেক উঠছে, যে আমাদের আমাদের সাইকি, আমাদের ফিজিক অ্যান্ড মাইন্ড, যেটা ঠাকুর বলছেন সাইকোফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কোন সময় তিনি এই দিকে ইঙ্গিত দিয়ে গেছেন। আজকে সেই নিয়ে একটা ভালো লেভেলের রিসার্চ হচ্ছে, এবং সেই বিষয়ে একটা আমি পেপারের অ্যাবস্ট্রাক্টের কয়েকটা অংশ আমি পাঠ করে শোনাতে চাই দাদাকে। তা সেই বিষয়ে উত্তরের জন্য এই যে এখন রিসেন্ট স্টাডি হচ্ছে এটা নিয়ে, খুব ফান্ডিং সবসময় হয় কি হয় না এরকম ব্যাপার আছে, তা বাদে এই জন্যই আমাদের এগিয়ে আসতে হবে ব্যাপারটা নিয়ে। এখানে বলছেন যে আনকভারিং দ্য কমপ্লেক্স জেনেটিক্স অফ হিউম্যান ক্যারেক্টার। এখানে বলছেন হিউম্যান পার্সোনালিটি ইজ 30 to 60% হেরিডেবল অ্যাকর্ডিং টু টুইন অ্যান্ড অ্যাডপশন স্টাডিজ। এবার এটা অনেক জটিল ব্যাপার, আমি এই পুরো জটিল ব্যাপারটা না গিয়ে ওর একটা সামারি আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, সামারিটা আমি এখানে স্ক্রিনের সামনে রাখছি, এই নিচে সামারিটা দেওয়া আছে। হ্যাঁ, সামারিতে বলছে যে স্টাডি ফাউন্ড দ্যাট সেলফ রেগুলেটরি পার্সোনালিটি ট্রেটস such as self-directedness, cooperativeness, and self-transcendence
are strongly influenced by genetic factors. They identify set of genes that are associated with different personality profiles. These genes influence specific molecular processes in the brain, such as intentional goal setting, self-reflection, empathy, episodic learning, and memory. The study suggests that these traits are largely determined by genetic factors, with environmental influences playing a smaller role. এ বিশাল একটা বড় মানে কি বলবো মানে এগেনস্টে আজকে আমাদের যে সমাজে যেরকম চলছে তার এগেনস্টে একটা অদ্ভুত কথা বলে ফেলেছে। বলছে যে 30 to 60% ভেরিয়েন্স, 30% এনভায়রনমেন্ট অ্যান্ড 60% জেনেটিক্স। মানে এইটা বলা একরকম ক্রাইম। আজকের যদি আমরা লিবারাল ওয়ার্ল্ডটাকে দেখি বা যেটা সো কল্ড লিবারাল বলে সেটাতে দেখিছে তারা কিভাবে বলছেন, তারা তো পুরো এগেনস্টে বলছে। টপ মলিকিউলার সাইকায়াট্রি রিসার্চাররা এটা নিয়ে বলেছেন। তো যাই হোক, এটা নিয়ে আরো গভীরে যাওয়া যায়, আরো গভীর কিছু ভালো স্টাডি আছে এবং সেই নিয়ে এখনো চলছে এবং আরো বাকি আছে কাজ। এইসব ব্যাপারে যখনই আমরা এটা একটা আমাদের এই যে এডুকেশন নিয়ে অনেক কথা হচ্ছিল, এখানে এই বিষয়টা আমাকে বলতে হচ্ছে যেহেতু আমিও এই গবেষণার ব্যাপার নিয়ে আছি, আমি ফিজিক্সে, কিন্তু ব্যাপারটা একই এখানে দেখতে পাচ্ছি। যখনই কোনো কিছু মেজর অ্যামাউন্ট অফ মানুষের মতের সাথে মিলছে না, তখন কিন্তু রিসার্চটাকে অন্যরকম মনিটারি ফান্ডিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তাই এটাও একটা বড় সামাজিক দায়িত্ব এই স্টুডেন্টদের এবং সবার। হয়তো একটা এমন কিছু আবিষ্কার হয়ে যাবে যেটা একটা বড় মার্কেটকে ডাউন করে দেবে, তখন ওরা ওই রিসার্চটা বন্ধ করে দেয়। হয়তো ইউজেনিক সায়েন্স নিয়ে আরো রিসার্চ আরো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতো, কিন্তু তখন সেই প্রফেসররা এরকম ওনাদের লবি আছে, এরকম অনেক ব্যাপার আছে, ওর মধ্যে অনেক পলিটিক্যাল ব্যাপার চলে আসে। তাই সোশ্যাল কনসিয়াসনেস বা ডোর টু ডোর কনসিয়াসনেস যেভাবে দাদারা আজকে এত ডিটেলসে আলোচনা করলেন, যদি আমরা না জাগাতে পারি, এই জাগানোর রাস্তা যারা তৈরি করে দেবেন তারাও রাস্তা পাবে না। তাই শ্রী ঠাকুর বলেন, ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্রোদ্ধারণে यजन याजनिष्ठ भ्रीति स्वस्थयनि प्रवर्तकम प्राच्य प्रातीच्य नियंत्रणे वर्णाश्रमानुशासकम आर्য চিরায়নম। এই যে আমাদের যে আর্য অর্থাৎ গ্রেট যে পদ্ধতি, যে জীবনশৈলী ছিল, সেইটাকে আচার করার জন্য ব্যক্তি থেকে শুরু করে তারপরে দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, এইভাবে বিশ্বকে লাইনে আনার জন্য আমাদের সেটা করতে হবে। তাই আজকে এই বিষয়ে দাদারা অত্যন্ত ডিটেলের সাথে, এবং খুব ভালো লাগলো, এত ভালো আলোচনা একদিনে কখনোই পূর্ণ হয় না, আপনারা সবাই দেখছেন। এবং আমাকেও আরো প্রশ্ন আছে, এগুলো আমি দাদাদের ব্যক্তিগতভাবে পরে কিছু করার ইচ্ছা আছে। আমি শ্রদ্ধেয় নীলাদ্রিদাকে আজকে এই বিষয়ের কিছু কনক্লুসিভ কথা আমি রাখার অনুরোধ করব। দাদা। সুন্দর আলোচনা হলো। এই যে অপরাধীকে ফাঁসি দেওয়া হোক, নিশ্চয়ই ফাঁসি দেওয়া দরকার। রাজনৈতিক পরিবর্তন হোক, নিশ্চয়ই পরিবর্তন দরকার। কিন্তু তার পাশাপাশি এই যে সমস্যা, এই যে অপরাধ, এর মূলে গিয়ে সমস্যা থেকে দেখার বোধহয় প্রয়োজন আছে। নাহলে এই সমস্যা বিভিন্নভাবে, ধরুন আজকে 2011 কি 12 সালে সম্ভবত দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, তখন একইভাবে একটা সমাজে জাগরণ ঘটেছিল। সেটা দিল্লির মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকেনি। নির্ভয়া কাণ্ডের আজকে 12-13 বছর পর এই ঘটনাটা তো কলকাতার মুখে ঘটল। এই ঘটনা আমাদের ফিরে ফিরে আসবে আমাদের কাছে, যদি না আমরা প্রকৃত মানুষ তৈরি করতে পারি। এবং এই প্রকৃত মানুষের সৃষ্টি শুধু পরিবেশের উপর নির্ভর করে না, জেনেটিক্সের উপরে নির্ভর করে। কি ধরনের মানুষের আমরা জন্ম দিচ্ছি তার উপরে নির্ভর করে, বিজ্ঞানের উপর নির্ভর করে। অর্থাৎ এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দরকার প্রকৃত বিজ্ঞান মনস্কতা, যে বিজ্ঞান মনস্কতা আমাদের রাস্তা দেখাবে। এবং মহামানবেরা সেই বিজ্ঞান মনস্কতার আলোকে আলোকিত হয়ে আমাদের পথ দেখিয়েছেন। সুতরাং তাদের রাস্তা ধরে চলতে পারলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে এবং এ ধরনের অপরাধ সমাজে আস্তে আস্তে সমাজের রূপ থেকে মুছে যাবে, এটাই আমার আশা। খুব সুন্দরভাবে বললেন। আজকে আমি খুবই সমৃদ্ধ হলাম আমাদের দুই শ্রদ্ধেয় দাদার আলোচনায়।
শ্রীকুমার দাকে আজকের একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দিয়ে আমরা তাহলে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনার শ্রীকুমার দা কোনো ফাইনাল স্টেটমেন্ট? বেশি কিছু বলার নেই, একটাই কথা, সমাজে পরিবর্তন আনতে গেলে একটা পূর্ণ দর্শন, পূর্ণ চিন্তা, যেটাকে বিজ্ঞানীরা এখনই বলেন বিজ্ঞান ভিত্তিক চিন্তা, যা প্রতিটি বৈশিষ্ট্যকে পরিপূরণ করতে পারে এমন আধুনিক চিন্তাকে মানুষের মধ্যে ইম্পার্ট করা, মানুষকে সেই চেতনায় সমৃদ্ধ করে তোলা, এই কাজটাই আমাদের এখন প্রয়োজন। তাহলে কি হয়, এই সমস্ত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সমস্যাগুলিকে বিচ্ছিন্ন সমাধানের খোঁজ করার মানে খোঁজের পেছনে না ছুটতে হবে না। তখন দেখা যাবে যে সমস্ত সমস্যাগুলির কারণ একটাই। সেই দৃষ্টি যার আছে, সেই মানুষটিকে প্রতি যদি আমরা সেন্টিমেন্টালি অ্যাটাচড হই, যেমন একসময় মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা মানুষকে প্রভাবিত করেছিল, তিনি সম্পূর্ণ কি সম্পূর্ণ নন সেই বিষয়ে আমরা যাচ্ছি না। নিৎসে একসময় করেছিলেন ইউরোপেতে, লেনিন একসময় করেছিলেন, তারা পূর্ণ কি পূর্ণ নয় সেটা অন্য প্রসঙ্গ। নেতাজি ভাবধারায় বহু মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বিবেকানন্দের ভাবধারায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন। বাংলা ভাগের সময় বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথ রাখি বন্ধন করলেন, লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে তার পরিণতি আমরা একটা পূর্ণ পরিণতি আমরা দেখতে পাইনি, কেননা সেখানে চিন্তা ভাবনার মধ্যে লিমিটেশনস ছিল। কিন্তু যে চিন্তার মধ্যে পূর্ণতা রয়েছে, সব বিষয়কে পরিপূরণ করতে পারে, তেমন চিন্তা যেটা আমরা বর্তমানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে দিয়ে বিজ্ঞান এবং ধর্মের মিলন দেখতে পাচ্ছি। একটা নতুন ভাবনা, যা পূর্ববর্তী সমস্ত ভাবনা চিন্তার সম্মিলিত পরিণতি। দার্শনিক চিন্তা, তথাকথিত ধার্মিক, ধর্ম তো একই হয়, ধার্মিক চিন্তা, সাহিত্যিক চিন্তা, সাংস্কৃতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, সমস্ত চিন্তার সম্মিলিত পরিণাম হয়ে এটা বৈজ্ঞানিক ভাবনা, বৈজ্ঞানিক একটা ভাবনার উপরে সমস্ত চিন্তাগুলিকে একত্রিত করে তিনি যে একটা নতুন জীবন দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন, সেই জীবন দর্শনের প্রতি মানুষকে আকৃষ্ট করে তোলা। এবং সেই জীবন দর্শন তো এমনি এমনি দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটি মানুষের মধ্যে দিয়ে। ভালোবাসা বলতে গেলে ভালোবাসার মানুষকে খুঁজতে হয়, এই জীবন দর্শনকে খুঁজতে গেলে সেই জীবনাদর্শকে খুঁজতে হবে। এই জীবনাদর্শের মধ্যে দিয়ে জীবন দর্শনটা যেভাবে মুক্ত হয়েছে, সেই জীবনাদর্শকে মানুষের মধ্যে ইম্পার্ট করা, এইটাই হলো প্রতিটি পরিবারের মধ্যে, প্রতিটি ব্যক্তির মধ্যে, প্রতিটি শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটাকে ইম্পার্ট করার মধ্যে দিয়ে কমপ্লিট পূর্ণ শিক্ষিত করে মানুষকে একটা প্রকৃত মানুষ গড়ে তোলার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এইটাই মূল কথা, এক কথা এইটাই, যে আদর্শকে মানুষের মধ্যে, জীবন্ত আদর্শকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা যে কোনো উপায়। আপনারা এতক্ষণ দেখছিলেন অনুধ্যানের 37th এপিসোড, 37 নম্বর পর্ব, এবং আজকের বিষয় ছিল একটি অমানবিক অপরাধ, স্থায়ী সমাধানের দিশা কি ও কোথায়। আমার মনে হয় আজকের যে আলোচনা হলো, আমরা শুনলাম, এর মধ্যে এই বিষয়টির আপাদমস্তক একটা অল কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডাকশন বলা যেতে পারে, একটা ইন্ট্রোডাক্টরি লেকচার আমরা পেলাম। আপনারা এই নলেজ আরো মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকে আমরা সম্বর্ধিত হতে পারি এই জ্ঞান দিয়ে। আপনারা ভালো থাকবেন। আমরা শোয়ের একদম শেষ পর্যায়ে আছি, আরো মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং এই মাস্টার উইদিন বাংলা পেজটিকে ফলো করবেন, লাইক করবেন। তাই আজকে এতটুকুই। শুভরাত্রি, ভালো থাকুন। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান।
প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।